মাত্র একটি ভিডিও, আর সেই একটা ভিডিও পুরো এশিয়ার সামরিক বাণিজ্যের হিসাব নিকাশ ওলটপালট করে দিচ্ছে। ভারতের গর্বের C-130J কার্গো বিমান, যেটাকে তারা বছরের পর বছর সীমান্তে সৈন্য আর অস্ত্র পরিবহনের ভরসা বলে মনে করেছে, সেটা ল্যান্ডিংয়ের সময় কী ঘটল সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এমন একটা ডমিনো এফেক্ট শুরু হয়েছে, যেটা হয়তো বাংলাদেশের পুরো আকাশ প্রতিরক্ষার মানচিত্রই বদলে দিতে পারে। কিভাবে, সেটাই আজকে বিস্তারিত জানবো। তবে তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে ফেলুন। চলুন শুরু করি সেই জায়গা থেকে যেখান থেকে সব শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ ঘুরছে, দেখা যাচ্ছে একটা বিশাল সামরিক কার্গো বিমান অবতরণের মুহূর্তে কিছু একটা ভয়ঙ্করভাবে ভুল হচ্ছে। বিমানটা মাটি ছুঁতে গিয়ে যেভাবে দুলছে, যেভাবে এর ল্যান্ডিং গিয়ার রানওয়ের সাথে সংঘর্ষ করছে, দেখে মনে হচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। এখন এই ভিডিওটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। কেউ বলছে এটা পুরোপুরি ক্র্যাশ ল্যান্ডিং ছিল, কেউ বলছে হার্ড ল্যান্ডিং ছিল, আবার কেউ বলছে ভিডিওটার প্রেক্ষাপট আলাদা। কিন্তু মজার বিষয় হলো, ভিডিওটার সত্যতা যাই হোক, এটা একটা বিশাল আলোচনার দরজা খুলে দিয়েছে। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভারতের সামরিক সরঞ্জামের নির্ভরযোগ্যতা, এবং এখানে গল্পটা সত্যি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এবার একটু বুঝে নেওয়া যাক এই C-130J বিমানটা ঠিক কী জিনিস। দেখুন, প্রতিটা দেশের সামরিক বাহিনীতে দুই ধরনের বিমান থাকে। একটা হলো যুদ্ধ বিমান, যেটা আকাশে গিয়ে শত্রুর সাথে লড়াই করে মিসাইল ছোড়ে, ডগ ফাইট করে। আরেকটা হলো কার্গো বিমান, যেটাকে আপনি বলতে পারেন যুদ্ধের লাইফ লাইন। কারণ যুদ্ধ বিমান যতই শক্তিশালী হোক, যদি সৈন্য, অস্ত্র, খাবার, জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম সময় মতো ফ্রন্ট লাইনে পৌঁছতে না পারে, তাহলে সেই যুদ্ধ বিমানেরও কোনো মানে নেই। C-130 হলো সেই লাইফ লাইন ক্যাটাগরির বিমান। এটা একটা ট্যাকটিক্যাল এয়ার লিফটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? এই বিমানটার জন্য আপনার বিশাল ঝকঝকে রানওয়ে লাগে না, অপেক্ষাকৃত ছোট, এমনকি কাঁচা রানওয়ে থেকেও এটা উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। ভারতের মতো দেশের জন্য এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ তাদের সীমান্তের অনেক এলাকা পাহাড়ে দুর্গম, এবং যেখানে বড় বিমান নামানোর কোনো সুযোগ নেই। সংখ্যার ভাষায় বললে, এই বিমান একসাথে 20 থেকে 21 টন মালামাল বহন করতে পারে। ঘন্টায় 650 থেকে 670 কিলোমিটার গতিতে উঠতে পারে। মানে এটা শুধু শক্তিশালী না, যথেষ্ট দ্রুত। ভারত এই বিমান বহু বছর ধরে ব্যবহার করছে। তাদের উত্তর পূর্ব সীমান্ত, লাদাখ, সিয়াচেনের মতো এলাকায় সেনা এবং সরঞ্জাম পৌঁছানোর ক্ষেত্রে C-130J ছিল তাদের প্রাইমারি চয়েস। কিন্তু এই ভাইরাল ভিডিওর পর এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই বিমানের রক্ষণাবেক্ষণে যথেষ্ট মনোযোগ দিচ্ছে, নাকি পুরনো প্ল্যাটফর্মকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে? এখন একটু চোখ বড় করে পুরো ছবিটা দেখুন। এটা প্রথম না যে ভারতের সামরিক সরঞ্জাম নিয়ে প্রশ্ন উঠল। মনে আছে দুবাই এয়ারশোর কথা? ভারত তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান তেজাস নিয়ে দুবাই গিয়েছিল, পুরো বিশ্বকে দেখাতে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট বানাতে পারি। কিন্তু সেখানেই কি ঘটল? তেজাস দুর্ঘটনার শিকার হলো, আর তারপর পরে আন্তর্জাতিক ক্রেতারা পিছিয়ে যেতে শুরু করলো। এখন আবার একই জিনিস ঘটছে, এবার কার্গো বিমান নিয়ে। একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন? ভারত বিশ্ববাজারে তাদের সামরিক পণ্য বিক্রি করতে চায়। এটা কোনো গোপন বিষয় না। মেক ইন ইন্ডিয়া স্লোগানের আওতায় তারা চাইছে বিশ্বের অন্যান্য দেশ তাদের কাছ থেকে অস্ত্র কিনুক। কিন্তু যখনই তারা যে কোনো বড় মঞ্চে যায়, কোনো বড় ডিলের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখনই এই ধরনের ঘটনা ঘটে। আর এই ঘটনাগুলো তাদের ক্রেডিবিলিটিতে বিশাল ধাক্কা দেয়। এবং এই ধাক্কার সুযোগটা কে নিচ্ছে? অবশ্যই চীন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চীন এই মুহূর্তে এশিয়ার সামরিক কার্গো বিমানের বাজারে খুব আগ্রাসীভাবে ঢুকছে। তাদের হাতিয়ার হলো Y9 মিলিটারি কার্গো বিমান। এবার এই বিমানের স্পেসিফিকেশন শুনলে আপনি বুঝবেন কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে। প্রথমত, Y9 একবারে 25 থেকে 30 টন মালামাল বহন করতে পারে। তার মানে C-130J যেখানে 20 থেকে 21 টন বহন করে, সেখানে Y9 প্রায় 50% বেশি ক্যাপাসিটি দিচ্ছে। শুধু তাই না, এই বিমানে একসাথে 100 থেকে 106 জন প্যারাট্রুপার পরিবহন করা সম্ভব। মানে একটা গোটা কোম্পানি সাইজের সেনাদল আকাশপথে পাঠানো যায় একটা মাত্র ফ্লাইটে। এর 4টা টার্বোপ্রপ ইঞ্জিন আছে, গতি ঘন্টায় 600 কিলোমিটার, যেটা C-130 এর চেয়ে সামান্য কম, কিন্তু পেলোড ক্যাপাসিটিতে এটা অনেক এগিয়ে। আর সবচেয়ে বড় কথা, দাম। চীনা সামরিক সরঞ্জামের দাম সাধারণত পশ্চিমা বা ভারতীয় বিকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হয়। মানে কম টাকায় বেশি সক্ষমতা। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশের জন্য এই
পুরো পরিস্থিতির মানে কি দেখুন। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে কয়েকটা C-130 সিরিজের বিমান আছে। এগুলো বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবহন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো, দুর্গম এলাকায় সরঞ্জাম পৌঁছানো, এসব কাজে। কিন্তু একটা বাস্তবতা আমাদের মানতে হবে, এই বিমানগুলো পুরনো হচ্ছে। প্রতিটা বিমানের একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। একটা সময়ের পর শুধু মেরামত করে আর চালানো যায় না, নতুন প্ল্যাটফর্মে যেতে হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কোন দিকে যাবে? ভারতের কাছ থেকে কিনবে নাকি চীনের দিকে তাকাবে? ভাইরাল ভিডিওর পর ভারতীয় প্ল্যাটফর্মের ওপর একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যখন আপনি শত শত কোটি ডলার খরচ করে একটা সামরিক বিমান কিনবেন, আপনি চাইবেন সেটা 100% নির্ভরযোগ্য হোক। একটা ভাইরাল ভিডিও হয়তো পুরো সত্যটাই বলছে না, কিন্তু সেই ভিডিও যে সন্দেহের বীজ বপন করেছে সেটা মুছে ফেলা সহজ নয়। অন্যদিকে চীন Y9 নিয়ে এশিয়ার অত্যন্ত কৌশলী মার্কেটিং করছে। তারা শুধু বিমান বিক্রি করছে না, পুরো প্যাকেজ অফার করছে, ট্রেনিং, স্পেয়ার পার্টস, সাপ্লাই চেইন, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চুক্তি, সবকিছু একসাথে। এদিকে ভারতে কিন্তু বিষয়টা হালকাভাবে নেওয়া হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে বেশ কয়েকবার ব্রিফ করা হয়েছে। সেখানে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিকে আরও উন্নত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে এবং ঘটনার যথাযথ কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু সমস্যা হলো, ক্ষতিটা ইতিমধ্যে হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে একবার যদি আপনার পণ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, সেটা ঠিক করতে বছরের পর বছর লেগে যায়। তেজাসের ক্ষেত্রে যেটা হয়েছে, C-130J এর ক্ষেত্রেও হয়তো একই জিনিস হতে চলেছে। বাংলাদেশের সামনে এখন মূলত 3টা পথ খোলা রয়েছে। প্রথমত, বর্তমান C-130 বিমানগুলোকে আপগ্রেড করা, নতুন প্রযুক্তি সংযুক্ত করা এবং এগুলোর আয়ু বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধি করা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এটার খরচ কম, দীর্ঘমেয়াদী সমাধান না। দ্বিতীয় পথ, চীনের Y9 কেনা। এটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের এয়ারলিফট ক্যাপাসিটি ব্যাপকভাবে বাড়াবে। তবে চীনা সরঞ্জামের নিজস্ব কিছু ঝুঁকি আছে, যেমন প্রযুক্তি হস্তান্তরের প্রশ্ন, স্পেয়ার পার্টসের দীর্ঘমেয়াদী সরবরাহের নিশ্চয়তা। তৃতীয় পথ, অন্য কোনো উৎস থেকে কেনা। ইউরোপের এয়ারবাস C-295 বা অন্য কোনো প্ল্যাটফর্মও বিক্রি হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, এটা শুধু বিমান কেনা বেচার গল্প না, এটা ভূরাজনীতির গল্প। বাংলাদেশ চীনের কাছ থেকে সামরিক কার্গো বিমান কিনলে সেটা শুধু একটা বাণিজ্যিক লেনদেন থাকবে না, এটা হবে একটা জিওপলিটিক্যাল সিগন্যাল। চীনের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর হবে। ভারত সেটাকে কিভাবে দেখবে, আমেরিকা কি প্রতিক্রিয়া দেখাবে? একটা কার্গো বিমানের চুক্তি পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। শুনতে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে প্রতিটা সামরিক চুক্তি একটা বার্তা বহন করে। তো ভাই সব, পুরো পরিস্থিতিটা এখন অত্যন্ত তরল অবস্থায় আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, চীনের সাথে কোনো সামরিক বৈঠকের খবরও নিশ্চিত হয়নি। কিন্তু যে আলোচনা শুরু হয়েছে সেটা আর থামার মতো না। আগামী কয়েক মাসে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের আকাশ প্রতিরক্ষার পরবর্তী 2 দশক নির্ধারণ করবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশের কি চীনের Y9 কেনা উচিত নাকি অন্য কোনো পথে যাওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, আপডেট থাকুন।